রাতটা ছিল একেবারে নিস্তব্ধ। চারপাশের গাছপালা যেন হঠাৎ থমকে গেছে। কোথাও কোনো শব্দ নেই, কেবল জানালার পাশে ঝুলে থাকা পুরনো পর্দাটা হালকা দুলছে বাতাসে। এমন রাতে সাধারণত কেউ বাইরে বের হয় না, কিন্তু মিতা সেদিন নিজের ভাগ্যেই যেন নিজেকে ঠেলে দিয়েছিল এক অজানা অন্ধকারে। মিতা একজন শহুরে মেয়ে, ঢাকায় বড় হয়েছে, পড়াশোনা করেছে, চাকরিও পেয়েছিল। কিন্তু মায়ের মৃত্যুর পর হঠাৎ করেই সে সিদ্ধান্ত নেয় শান্তিতে কিছুদিন কাটাবে গ্রামের পুরনো বাড়িতে, যেটা বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। বাড়িটা একসময় তাদের দাদার ছিল। দীর্ঘ করিডর, উঁচু সিলিং, আর প্রতিটি ঘরে কাঠের জানালা, যেগুলো বন্ধ থাকলেও ভেতর থেকে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বের হতো। প্রথম দিনেই যখন সে বাড়িতে ঢোকে, মনে হয়েছিল যেন কেউ তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কাউকে দেখতে পায়নি। মিতা নিজের মনে হাসল, ভয় পাচ্ছি না কি আমি? বাড়ির একদম শেষ ঘরে একটা পুরনো আয়না ছিল, প্রায় 7 ফুট লম্বা, কাঠের ফ্রেমে খোদাই করা ফুলের নকশা, ধুলো পড়া, কাঁচে ফাটা দাগ, কিন্তু কেমন যেন রহস্যময় এক টান ছিল তাতে। মিতা আয়নার ধুলো মুছে দেখল নিজের প্রতিচ্ছবি একটু বিকৃত হয়ে আছে, কিন্তু সেটাই যেন আরও আকর্ষণীয় লাগলো তার কাছে। রাতে ঘুমোতে যাবার সময় সে জানালার দিকে তাকিয়ে দেখে আয়নাটা থেকে যেন অল্প আলো বেরোচ্ছে, একটা মৃদু নীলচে আলো, যা ঘরের দেয়ালে নাচছে। সে ভাবল হয়তো বাইরের আলো আয়নায় প্রতিফলিত হচ্ছে, কিন্তু আশ্চর্য, বাইরে তখন অন্ধকার ছাড়া আর কিছুই নেই। দিন কয়েক কেটে গেল। মিতা একা থাকে, রান্না করে, বই পড়ে। বিকেলে চা নিয়ে জানালার পাশে বসে থাকে। তবে এক অদ্ভুত ব্যাপার ধীরে ধীরে ঘটতে লাগল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখত আয়নার সামনে কেউ যেন দাঁড়িয়েছিল। মেঝেতে ছোট ছোট জুতোর ছাপ দেখা যেত, আর আয়নার ধুলোয় যেন আঙুলের দাগ, যেন কেউ ভেতর থেকে কাঁচে স্পর্শ করেছে। প্রথমে সে বিশ্বাস করতে চায়নি, ভাবল হয়তো নিজেরই দাগ, নিজেরই ছায়া। কিন্তু এক রাতে ঘুম ভাঙল হঠাৎ করেই। বাইরে বৃষ্টি পড়ছে, জানালায় টুপটাপ শব্দ। সে দেখে আয়নার ভেতর হালকা আলো, আর সেখানে কেউ দাঁড়িয়ে আছে, একটা মেয়ের অবয়ব, দীর্ঘ চুল, সাদা পোশাক, মাথা নিচু। আয়নার ভেতরে, অথচ যেন তাকে দেখছে। মিতা চিৎকার করতে চাইলেও গলা দিয়ে শব্দ বের হল না। সে চোখ বন্ধ করে ফেলল, আর যখন আবার চোখ খুলল, সব স্বাভাবিক। পরদিন সকালে সে ভাবল হয়তো স্বপ্ন দেখেছিল, কিন্তু ঠিক আয়নার নিচে একটা জিনিস পড়েছিল, একটা পুরনো রূপার চুড়ি, তার নিজের নয়। বাড়িতে আর কেউ নেই। দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও রাতে যেন সেই ঘরটা অন্য রূপ নেয়। আয়নার ভেতর থেকে কখনো ঠান্ডা বাতাস বেরোয়, কখনো কাঁচে নিজের প্রতিচ্ছবি ছাড়া আরেকটা ছায়া দেখা যায়। মিতা ঠিক করল আয়নাটা সরাবে, কিন্তু যতবার টানতে যায় ততবার মনে হয় কেউ পিছন থেকে ফিসফিস করছে, ছুঁয়ো না, এটা আমার। এক রাতে গ্রামের এক বৃদ্ধা এলো তার সঙ্গে দেখা করতে। তিনি ছিলেন বাড়ির পুরনো কাজের মানুষ, পার্বতী। মিতা তাকে দেখে খুশি হল। বৃদ্ধা বললেন, এই ঘরটা, এই আয়নাটা বাচ্চা অবস্থায়ও আমি ভয় পেতাম। তোমার ঠাকুমা বলতেন আয়নাটা নাকি এক মৃত কোণের। মিতা অবাক, মৃত কোণের? বৃদ্ধা কাঁপা গলায় বলল, এই আয়নাটা বানানো হয়েছিল তোমার দাদার প্রথম স্ত্রীর জন্য। বিয়ের রাতে সে আগুনে পুড়ে মারা যায়।
তার মুখ আয়নায় শেষবার প্রতিফলিত হয়েছিল। তারপর থেকেই এই আয়না অভিশপ্ত হয়ে যায়। মিতা শুনে হাসল। এগুলো কুসংস্কার দিদা। বৃদ্ধা হাসল। তাহলে আজ রাতে আয়নার সামনে একবার দাঁড়িয়ে দেখো সে এখনো বাঁচে কিনা। সেই রাতেই সব কিছু বদলে গেল। রাত তখন 12:20। বাইরে ঝড়, বজ্রপাতের আলোয় আয়নাটা কেমন যেন নড়ছে, যেন ভেতর থেকে কেউ কাঁচ ঠেলে দিচ্ছে। মিতা ভয়ে বিছানায় উঠে বসল। তারপর ধীরে ধীরে ঘরের বাতি নিভে গেল নিজের থেকেই। অন্ধকার, কেবল একটা হালকা নীল আলো আসছে আয়না থেকে। সে কাছে গিয়ে দাঁড়ালো, নিজের মুখ দেখল, কিন্তু প্রতিচ্ছবি হাসছে না, বরং তাকিয়ে আছে স্থিরভাবে। হঠাৎ আয়নার ভেতরের মুখের ঠোঁট নড়ল। তুমি আমার জায়গায় এসেছ। মিতা পেছনে সরে গেল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। ঘর জুড়ে ঠান্ডা বাতাস। সে দরজা খুলে পালাতে চাইল, কিন্তু দরজা নড়ছে না। আয়নাটা কাঁপতে লাগল। কাঁচের ভেতর যেন কেউ হাত বোলাচ্ছে। তারপর ধীরে ধীরে সেই হাতটা কাঁচ ভেদ করে বেরিয়ে এলো। একটা মেয়ের হাত, রক্তে ভেজা, বরফের মতো ঠান্ডা। সে মিতার মুখের দিকে এগিয়ে এলো। মিতা চিৎকার করল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হাতটা মিতার গলা স্পর্শ করল, আর তার চোখের সামনে যেন সব কিছু ঘুরপাক খেতে লাগল। শেষবার সে শুনল একটা মৃদু কণ্ঠ, তুই এখন আয়নার ভিতর থাকবি, আমি বাইরেতে। তারপর সব নিস্তব্ধ। সজীব লোহার ব্যবসা করে। তার বাড়ি মোহনগঞ্জ থানায়। দোকান বন্ধ করতে সময় হয়ে যায় প্রায় রাত 11টা। বাড়ি ফিরতে সময় লাগে প্রায় 30 মিনিট। বাড়ি আসার পথে তাকে দুটি কবরস্থান পেরিয়ে আসতে হয়। রাত হয়ে যাওয়ার কারণে রাস্তায় কোনো যানবাহন থাকে না, তাই তাকে হেঁটেই আসতে হয়। প্রতিদিনের মতো সেদিনও সজীব বাড়ি ফিরছিল। সময় তখন রাত প্রায় 11:05। রাস্তা একেবারে নীরব, নিস্তব্ধ, কোনো যানবাহনের দেখা নেই। সজীব একা একাই হাঁটছিল। প্রথম কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে পিছনে তাকাতেই দেখতে পেল একজন বৃদ্ধকে। কে আপনি? আপনার বাড়ি কোথায়? আর এখানে একা একা এত রাতে কি করছেন? আপনি কি কোনো রকম সমস্যা করেছেন? সমস্যায় পড়লে আমার সাথে আসতে পারেন। আজ রাতটা আমার বাড়িতেই কাটিয়ে দিবেন, কাল সকালে না হয় চলে যাবেন আপনার বাড়ি। বৃদ্ধটির মুখ থেকে কোনো উত্তর এলো না। সজীব কিছু না বলে জায়গাটা ছেড়ে সামনে এগিয়ে গেল। যা বাবা, ওনাকে কিছু জিজ্ঞেস করলাম, কিন্তু উনি তো কোনো উত্তরই দিলেন না। উনি কি বোবা? না না, আমার এতটা ভুল হবে না। ভাবসাব দেখে তো মনে হয় বোবা না, খুব ভালো ঘরেরই সদস্য। কিন্তু এখানে উনি একা একা কি করছে কিছু তো বললো না। আমি তো বললাম সাহায্য করতে, কিন্তু আমার কথায় কোনো উত্তর দিলেন না। যাই হোক, উনি ওনার মতো এখানে থাক, আমি আমার বাড়ি চলে যাই। কোনোভাবে বাড়ি ফিরলেই ভাবছি বাবা। এসব বলতে বলতে সজীব হাঁটতে থাকলো। কিছুক্ষণ পর দ্বিতীয় কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। একটু সামনে এগিয়ে যেতেই আবার চোখে পড়ল সেই বৃদ্ধটি। এবার সজীব একটু ভয় পেল। কি ব্যাপার মশাই, আপনি এখানে কখন এলেন? আপনাকে তো দেখে আসলাম ওই প্রথম কবরে। আপনি এই দ্বিতীয় কবরে কি করছেন? আর কখন এসেছেন? আপনার পরিবার থেকে কি আপনি এখানে থাকেন নাকি? বুঝতে পারলাম না তো, কি অবাক কাণ্ড। আমি সব জায়গায় থাকি। আমি পরিবার ছেড়ে কবরস্থানে বসবাস করি। আমার কবরস্থান খুব পছন্দ। এসব কি বলছেন? আমার সাথে মজা করছেন আপনি? এই মশাই, আপনি আমার সাথে মজা করছেন কেন? আমার বাড়ি চলুন আমার সাথে। আপনি বিপদে পড়েছেন সেটা আমি বুঝতে পারছি। আপনি আমার বাড়ি চলুন। বৃদ্ধ কিছু না বলে হাতে ইশারা করল। সজীব তাকিয়ে দেখল
একটি শিয়াল অন্য একটি শিয়ালকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শিয়ালটি খুব ভয়ঙ্কর, তার চোখ থেকে যেন আগুন জ্বলছে। হঠাৎ করে শিয়ালটি অদৃশ্য হয়ে গেল। সজীব আবার বৃদ্ধটির দিকে তাকালো, কিন্তু সেখানে আর কাউকে দেখা গেল না। বৃদ্ধটিও নেই। সজীব এক চিৎকার দিয়ে দৌড়ে বালির দিকে চলে গেল।